বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শুরু করতেছি এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী। 2 নম্বর কোশ্চেনটা সমাধান করব। 2 নম্বর কোশ্চেনটার ক নাম্বারটা হলো নগদান বইতে বাট্টাকৃত প্রাপ্য নোট বাবদ কত টাকা বেশি লেখা হয়েছে সেটার পরিমাণ দেখাইতে হবে। খ নাম্বার নগদান বইতে লেখা হয় নাই যে লেনদেনগুলো সেগুলোর জাবেদা দাখিলা দেখাও, ইজি কোশ্চেন। দেন গ নাম্বার একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তাহলে প্রথমত যদি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি তাহলে কিন্তু আমরা সব জিনিসগুলো খুঁজে পাইতেছি যে কোনগুলো নগদান বইতে লেখা হয় নাই, কোনগুলো হয়েছে। তার মানে সবার আগে আমি গ নাম্বারটা সমাধান করতে চাচ্ছি, গ নাম্বারটা সমাধান করে বাকিগুলো করব। তাহলে তুমি প্রথমেই এভাবেই করতে পারো, সমস্যা নাই। তুমি কর্মার জন্য একটু জায়গা রাখলা, খর জন্য জায়গা রাখলা। খ নাম্বার যাবে তো খুঁজেই পাবা, বাট ব্যাংক সমন্বয়টা আগে করলে ক নাম্বার কোশ্চেনটা ইজিলি করতে পারবা। তাহলে আমি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করবো। দেখো এখানে কি লেখা আছে। 2014 সালের 31 ডিসেম্বর তারিখে রহমান কোং এর নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ ছিল। নগদান বই মোতাবেক ব্যাংক জমা আছে, সাথে গরমিল গুলো দেওয়া আছে, দুই বইয়ের গরমিল কারণ দেওয়া আছে। এগুলো নর্মাল কথা, সবসময় একই থাকে। আচ্ছা, এবার 1 নাম্বার থেকে শুরু করবো। প্রথমে ব্যাংক সমন্বয় বিবরণী এটা ছক করে নিই আমরা। ব্যাংক সমন্বয় বিবরণী ছক করে নিলাম। রহমান এন্ড কোং এর ব্যাংক সমন্বয় বিবরণী। প্রথমে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত যেটা ছিল কত টাকা, 32,000 টাকা, সেটা লিখে দিলাম 32,000 টাকা। এবার বলছে ব্যাংক পাওনাদারকে পরিশোধ করেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। আমরা নগদান বইয়ের ব্যালেন্স নিয়ে কাজ করতেছি। এবার কি করব, এবার ব্যাংক যা করছে তাই করব। নগদান কি করছে সেটা বড় কথা না, কারণ নগদানের ব্যালেন্স নিয়ে কাজ করতেছি। 1 নম্বর ম্যাথে করছিলাম ব্যাংকের ব্যালেন্স নিয়ে কাজ করছিলাম, তাই নগদান যা করছিল আমরা তাই করছি। এবার কিন্তু ব্যাংক যা করছে আমরা তাই করব। তাহলে এখানে কি করছে, ব্যাংক পাওনাদারকে পরিশোধ করছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। পাওনাদারকে পরিশোধ করলে আমরা কি জানি, ব্যাংক থেকে টাকা চলে যায়। তো নগদান বইতে লেখে নাই, তার মানে নগদান বই মাইনাস করে নাই, এখন আমাদের মাইনাস করতে হবে, কারণ ব্যাংক এটা মাইনাস করে দিছে। ঠিক আছে, তাহলে আমরা এটা কি মাইনাসে লিখবো, ব্যাংক পাওনাদারকে পরিশোধ করছে 5,000 টাকা। তারপর জমাকৃত চেক 2,500 টাকা ভুলে নগদান বইতে লিপিবদ্ধ বাদ পড়ছে। জমাকৃত চেক জমা করলে, ব্যাংকে জমা করলে কি হয়, জমাকৃত চেক জমা করলে ব্যাংকে টাকা বাড়ে। সেক্ষেত্রে নগদান বইতে লেখে নাই, নগদান বইতে বাদ পড়ছে। সো কি করবো, আমরা এখন বাড়াই দিব, কারণ ব্যাংক বাড়াই দিচ্ছে, আমরা এখন বাড়াই দিব। তাহলে এটা প্লাসে লিখবো। জমাকৃত চেক ভুল নগদান বইতে লিপিবদ্ধ বাদ পড়ছে, প্লাসে লিখবো। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় করছে যা নগদান বইতে লেখা হয় না। বিনিয়োগের সুদ আদায় করলে ব্যাংকে টাকা বাড়ে, কারণ সুদ আদায় করছে। ব্যাংকে পাওনাদার আমানতকারী হিসাবে, আমানতকারীর জন্য ব্যাংকে সুদ জমা হয়েছে, সেই সুদ জমা হলে সেক্ষেত্রে সেটা বাড়ে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়ছে। তো টাকা বাড়লে নগদান বইতে যেহেতু লেখা হয় নাই, তাহলে কি করবো, নগদান বইতে এখন লিখবো মানে প্লাস করবো, কারণ টাকা জমা হয়েছে প্লাস। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় নগদান বইতে লেখা হয় নাই 3,000 টাকা। তারপরে বলছে ব্যাংক চার্জ নগদান বইতে লেখা হয় না। ব্যাংক চার্জ করলে ব্যাংকে টাকা কমে যায়, তো ব্যাংক যেহেতু কমাই দিচ্ছে, তাহলে নগদান বই কি করবে, এখন কমাই দিতে হবে, মাইনাস করে দেবো। ব্যাংক চার্জ যা নগদান বইতে লেখা হয় নাই। কনসেপ্ট কিন্তু নর্মালি এমনি যেমনি বলছি এমনি চিন্তা করবা, হার্ড করে চিন্তা করো না। 5,000 টাকার প্রাপ্য নোট 4,800 টাকায় বাট্টা করা হয়েছে কিন্তু নগদান বইতে সম্পূর্ণ অর্থ লেখা হয়েছে। তার মানে দেখো, প্রাপ্য নোট যখন বাট্টা করছে, তার মানে আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কত, 4,800 টাকা। আমরা কারো কাছে পাইতাম 5,000 টাকা, বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে 4,800 টাকা, কিন্তু নগদান বই কি করছিল, পুরো 5,000 টাকায় লিখে ফেলছিল। তাহলে এখন 200 টাকা বেশি লিখছে নগদান বইতে, কারণ প্রাপ্য নোট থেকে বাট্টা করছে টাকা ব্যাংকে অ্যাকাউন্টে যোগ হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে যোগ হয়েছে 4,800, বাট 3,000 নগদান বইতে সম্পূর্ণটা লিখছে, মানে 5,000 লিখছে। তো 2,000 টাকা বেশি জমা করছে নগদান বইতে, যার কারণে এখন কি করতে হবে, ব্যাংক যেহেতু 4,800 লিখছে, আমাদেরও 4,800 লিখতে হবে। 4,800 লিখতে হবে মানে 200 টাকা কমাইলে 4,800 হবে। আমরা যদি পুরোটাই লিখে ফেলছি, মানে আমানত করে যদি পুরোটাই লিখে ফেলছে, তার মানে 200 টাকা কমাইতে হবে, 200 টাকা মাইনাস করলে সমান হয়ে যাবে। তাহলে আমরা এখন কি করবো, প্রাপ্য নোট বাবদ নগদান বইতে নোটের সম্পূর্ণ অর্থ লেখা হয়েছে কত, 200, এটা মাইনাসে বসাই দিব। দেন আমাদের লেনদেন শেষ হয়ে গেছিল। এখন যোগ করবো 32,000 সাথে এই দুইটা মিলে যোগ করলে 5,500 যোগ করলে হয় 37,500, তিনটা যোগ করে 5,700, এটা মাইনাস করে যদি আমরা, তাহলে হয় 31,800। এইটা হলো কি নগদান বই মোতাবেক ছিল। এখন তাহলে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত হবে। এবার আমরা পর্যায়ক্রমে সমাধান করব যে নগদান বইতে বাট্টাকৃত প্রাপ্য নোট বাবদ কত টাকা বেশি লেখা হয়েছিল। দেখো, তাহলে আমরা পেয়ে গেছিলাম, কিন্তু উদ্দীপক কিন্তু 2 বার করে পড়া লাগে নাই। আমরা ব্যাংক সমন্বয় প্রস্তুত করার সময় কিন্তু উদ্দীপকটা পড়ছিলাম যে নগদান বইতে কত টাকা বাট্টা বেশি লিখছিল, 200 টাকা বেশি লিখছিল। 5,000 টাকার জিনিস 4,800 টাকা বাট্টা হয়েছিল, বাট নগদান বই 500 লিখছিল, 5,000 লিখছিল, তো 200 টাকা বেশি লিখছিল। ওইটাকে আমরা এখন দেখাই দিব। ঠিক আছে, দেখো এখানে লেখছে কি, নগদান বইতে লেখা হয়েছে সম্পূর্ণটা 5,000 টাকা, আর নোটের বাট্টাকৃত অর্থ কত, 4,800 টাকা। তার মানে নগদান বইতে বেশি লেখা হয়েছে কত, 200 টাকা।
এবার তো বুঝতে পারছো যে বারটা করার ফলে কত টাকা বাড়ছে ইজিলি। এবার পরে খ নম্বর কোশ্চেনটা দেখো, বলছে নগদান বইতে যে লেখা হয় নাই এমন লেনদেনের জাবেদা দাও। তাহলে আমরা এখন খুঁজে বের করবো নগদান বইতে লেখা হয় না, এটা কিন্তু পাইছিলাম। হ্যাঁ, এক নাম্বারটা নগদান বইতে লেখা হয় নাই, তাহলে এটা জাবেদা দিতে হবে। আমরা একটু অন্য কালার দিতেছি। দেন এইটা নগদান বইতে লেখা হয় নাই, এইটা জাবেদা দিতে হবে। এটা নগদান বইতে লেখা হয় নাই, এটা জাবেদা দিতে হবে। এইটাও লেখা হয় নাই নগদান বইতে, এটা জাবেদা দিতে হবে। নগদান বইতে এই চারটা লেখা হয় নাই, লাস্ট একটা লেখা হয়েছে। হ্যাঁ, তার মানে এই চারটা জাবেদা হবে, প্রথম চারটা জাবেদা হবে। ঠিক আছে, তাহলে প্রথম চারটা জাবেদা করা যাক। তাহলে এক নম্বর বলছে কি নগদান বইতে লেখা হয়নি 500 টাকা, ব্যাংক পাওনাদারকে পরিশোধ করছে। ব্যাংক পাওনাদারকে পরিশোধ করছে, যা লেখা হয় নাই। তাহলে ব্যাংক পরিশোধ করছে, ব্যাংক পরিশোধ করে ব্যাংকের টাকা কমে গেছে এবং পাওনাদারও কমে গেছে। তাহলে পাওনাদার কমে গেলে পাওনাদার ডেবিট, আর ব্যাংকের টাকা কমে গেল ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে পাওনাদার ডেবিট, এই যে পাওনাদার বা পদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 5000 টাকা। তারপর এটা বলছে জমাকৃত এত টাকা চেক ভুলে নগদের মধ্যে বাদ পড়ছে, জমাকৃত চেক। ব্যাংকে জমা হয়েছে চেক, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আর চেকটা জমা করছে কি অবশ্যই দেনাদার, তাহলে দেনাদার হিসাব ক্রেডিট। কারণ চেক আমাদের জমা করবে দেনাদার, চেক ইস্যু করা হয় পাওনাদারকে। তারিখ কিন্তু সবগুলো একই হবে, তাই বারবার দেয় নাই, কিন্তু তুমি বারবার দিয়ে দিতে পারো, বা 1, 2, 3 দিতে পারো। এরপরে ডিসেম্বর 31 লেগে তারপরে 1, 2, 3, 4 এইভাবে যে সিরিয়ালটা আছে সিরিয়ালটা মেনটেন করতে পারো। তারপরটা বলছিল বিনিয়োগের সুদ আদায় হয়েছে ব্যাংক কর্তৃক। তাহলে ব্যাংক কর্তৃক বিনিয়োগ সুদ আদায় হলে ব্যাংক হিসাব ডেবিট, কারণ ব্যাংকে টাকাটা বাড়ছে, ব্যাংক ডেবিট, আর বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। বিনিয়োগের সুদ আয়, কারণ আয় ক্রেডিট হবে, ব্যাংক ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। তারপরে বলছিল যে ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ করলে ব্যাংক চার্জ ব্যয়, এটা হবে ডেবিট, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ব্যাংক থেকে টাকাটা কাটা হবে। ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব, একদম সিম্পল অঙ্ক। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা পর্যায়ক্রমে 3টা করণীয় সমাধান করলাম। আশা করি বুঝতে পারছো ব্যাংক সমাধান একদম ইজিলি। তো তুমি প্রথম ম্যাথ 2টা আবারও সুন্দর করে দরকার টাইনা দেখো, তাও ক্লিয়ার হবে। একটা ক্লিয়ার হইলে বাকি সবগুলোই তুমি বুঝতে পারবা।